আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলোর বাঁধন গল্পের ৬০ নাম্বার পার্ট। তোর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। রাতের মধ্যে বেশ ভালোই পরিবর্তন এসেছে। ছেলেটা আজকাল বড় ভাই দাদাজানের সাথে মসজিদে যাওয়া শুরু করেছে, যাকে বলে এক কথায় ভদ্রলোক তৈরি হয়েছে। আর এতে আধার উপরওয়ালার কাছে লাখো শুকরিয়া আদায় করেছে। অবশেষে তার ছোট ভাইয়ের মাথায় বুদ্ধিশুদ্ধি হয়েছে। সে তো কম চেষ্টা করেনি ভাইকে ভালো পথে নিয়ে আসার জন্য, কিন্তু ছেলেটা গায়ে বিদেশি হাওয়া লেগেছিল। খারাপ ছেলে মেয়েদের পাল্লায় পড়ে যাবে নেশা করা শুরু করেছিল। ঠিক তবে থেকে নষ্ট হয়ে গিয়েছে। তারপরও খোলামেলা পরিবেশে আরও বিগড়ে গিয়েছিল, কিন্তু এখন একটু দেরি হলেও নিজেকে শুধরে নিয়েছে। এমনকি তার বউকে ভাবিও বলে ডাকে, তবে তার সামনে মুম্বাই মরিচ ছাড়া ডাকে না। ছেলেটা আজকাল ভীষণ জ্বালায় তাকে। হাই চাসমিস। খুব পরিচিত কণ্ঠস্বর শুনে ঈশিতা মাথা তুলে সামনে তাকায় এবং বলে, হাই পটেটো। রাত হাসলো, হাতে থাকা কফির মুখ বাড়িয়ে দিল। ঈশিতা সেটা নিয়ে ইশারা করে বসতে বলল। রাত সামনে চেয়ারে বসে মেয়েটাকে ল্যাপটপ নিয়ে দেখল কি কাজ করছে। যেহেতু সে সিনিয়র আর কাজের অভিজ্ঞতাও রয়েছে, তাই নিজের ফাইলটা রেডি করতে শুরু করলো। ঈশিতা চেয়ারে ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে কফির মুখ চুমু দিয়ে সামনে বসা মানুষটার দিকে তাকায়। তারা দুইজন এখন খুব ভালো বন্ধু। প্রথম একটু অসুস্থ হলেও ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। সে একসময় তাকে চিনত না, জানতো না, আর আজকে সেই মানুষটাকে মনের মধ্যে সব কথা বলে। ছেলেটা অন্যর চোখে কেমন তা জানে না, তবে তার চোখে ভীষণ ভালো, একদম অন্যরকম। যাকে সে ঝগড়ার মাঝেও থাপ্পড় মারলেও কিছু মনে করে না, শুধু সাপের মতো ফুসফুস করে কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু সূর্যের আলো ফুটতে না ফুটতেই তার বাড়ির সামনে বাইক নিয়ে হাজির। সে তখন বারান্দায় দাঁড়িয়ে থেকে ছেলেটা মজা নিতে অনেক। একবার তো পানি ফেলে গোসল করে দিয়েছিল। সেই মানুষটাকে এত জ্বালায়, অথচ মানুষটা কখনো বিরক্ত হয়নি, বরং তার সব কিছুতেই খুশি হয়। ছেলের কাছে ধরা পড়ব, সেদিন আমাদেরকে ঘাড় ধরে বের করে দিবে। রাত কাজ করতে করতে কফির মুখে চুমুক দিয়ে শান্ত গলায় বলল, তুমি কি ভয় পাচ্ছ? ভয় পাওয়াটা কি অস্বাভাবিক কিছু? জব চলে গেলে কি করব আমি? কেন বিয়ে করে সংসার করবে? বিয়ের কথা শুনে ঈশিতা মুখটা মলিন হয়ে গেল। সে তাচ্ছিল্য সুরেই বলল, সবার কপালে সব কিছু থাকে না রাত। একটু থেমে পুনরায় আওড়ালো, ছোট বোনকে বিয়ে দিতে হবে, তারপর ভাইটার লেখাপড়া শেষ হলো, ও নিজের কেরিয়ার করবে, তারপর না হয় আমি নিজের জীবন নিয়ে ভাববো। ততদিন বুড়ি হয়ে যাবে তুমি। সমস্যা নেই, একাই না হয় জীবনটা পার করে দেব। বিয়ের পরেও তো এসব করতে পারো না, মানে তোমার তো একটা জীবন রয়েছে। বিয়ের পর যদি স্বামী জব করতে না দেয়, নিজের মা ভাই বোনকে দেখাশোনা করতে না দেয়, তখন? সবাই তো আর এক নয় ইস্যু, একবার চেষ্টা করে দেখতে পারো, ইনশাল্লাহ ভালো কাউকে পাবে। ঈশিতা কফি শেষ করে টেবিলের উপর মুখ রেখে বলল, আমার কথা বাদ দাও, এখন বলো তুমি কবে বিয়ে করছো? আমার অতীত জানলে বাঙালি মেয়েরা জুতা মেরে চলে যাবে। এই কথা শুনে ঈশিতা শব্দ করে হেসে উঠল। অন্যদিকে রাতের হাত জোড়া কিবোর্ডের উপর থেমে গেছে। সে এক পলক নয়নে হাসতে থাকা রমণীর পানে তাকিয়ে রইল এবং বিড়বিড় করে বলল, তোমার হাসি খুব সুন্দর। আলো চকলেট খেতে খেতে বাগানে এলো। টুনাটুনি কচি ঘাস খাচ্ছে আর এদিক সেদিক লাফালাফি করছে। সুবহান খান দোতলায় বসে চা খাচ্ছেন, আর আধার স্যার সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে থেকে ফোনে কথা বলছে বোনের সাথে। একটু আগে ভার্সিটি থেকে ফিরেছে লোকটা। হাঁটতে হাঁটতে হঠাৎই আলোর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। সে তাড়াতাড়ি চকলেট খেয়ে নিয়ে পা থেকে নুপুর জোড়া খুলে ওড়না আঁচলে বেঁধে রেখে দিল। সে আগের মতো আর ভুল করতে চায় না। খুবই সাবধানে পা টিপে টিপে এগোতে লাগলো। মেয়েটা হাবভাব দেখে সুবহান খান হাসলেন, তবে কিছু বলল না, কারণ তিনি সবসময় মেয়েটার দলে। আলো স্বামীর পিছনে দাঁড়িয়ে নিঃশ্বাস আটকে রাখলো। এই বজ্জাত লোকটা গতকাল তাকে বাথটাবে পানিতে ফেলে দিয়েছিল, তাও মাঝরাতে। তাই এখন সেটা প্রতিশোধ নেওয়ার পালা। সে মনে মনে শয়তানে হাসি দিয়ে ধাক্কা দিতে যাবে, তখনই আধার পিছন ফিরে মেয়েটার মাথায় চেপে ধরে সুইমিং পুলের পানিতে ফেলে দেয়। ঘটনা এত দ্রুত ঘটে যায় যে সুবহান খানের হাত থেকে চায়ের কাপ পড়ে যায়। তিনি আতকে উঠে নীলচে পানির মাঝখানে তাকালেন। বেচারি পানি খেতে খেতে অবস্থা খারাপ। কোনো মতো দেয়াল ধরে ভেসে উঠে হতভঙ্গের মতো স্বামীর দিকে তাকায়। লোকটা যে এমন কিছু করবে ভাবতেই পারেনি। সে চোখ মুখ মুছে কাশতে কাশতে দাদাজানের দিকে ছলছল চোখে তাকায়। নাকে মুখে পানি ঢুকে চেহারা রক্তিম হয়ে উঠেছে। সুবহান খান তড়িঘড়ি করে ছুটে এলেন। এটা কি করলে তুমি? মেয়েটাকে ফেলে দিলে কেন? আধার কল কেটে কপাল কুঁচকে বলল, তোমার নাত বউ যে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল, তখন তুমি তো সবটা দেখেও চুপ করেছিলে। ধরা পড়ে সুবহান খান এদিক ওদিক তাকাতে তাকাতে বললেন, তাই বলে ও সময় মেয়েটাকে পানিতে ফেলে দিবে? তুমি আমার দাদা নাকি ওর দাদা? ওর দাদা। ইয়ে না, মানে তোমাদের দুজনেরই। আধার শান্ত চোখে দাদাজানের দিকে তাকায়। সুবহান খান চলে যেতে যেতে বললেন, মেয়েটাকে নিয়ে এসো। আধার ঘাড় ঘুরিয়ে আলোর দিকে তাকিয়ে বলল, তুমি ভালো হবে না তাই না? আলো কিছু না বলে সুইমিং পুল থেকে উঠে এলো। তারপর জানতে চাইলো, আমি তো নুপুর খুলে রেখেছিলাম, তাহলে আপনি জানলেন কিভাবে? আধার এগিয়ে আস্তে আস্তে স্বাভাবিক গলায় বলল, তোমার শরীরের ঘ্রাণ টের পেয়েছিলাম।
কথা শুনে আলো নিজের শরীর শুকতে লাগলো। কই, সে তো কোনো ঘ্রাণ পাচ্ছে না। মেয়েটার কাণ্ড দেখে আদা ঠোঁট কামড়ে হেসে বলল, ওটা তুমি অনুভব করতে পারবা না। আলো হতাশ হয়, তারপর কিছু একটা খেয়াল করে চিন্তিত মুখে বলল, আমার নূপুর পানির মধ্যে রয়ে গেছে। আদার কপাল কুঁচকে এগিয়ে এসে সুইমিং পুলের ভিতরে তাকায়। কোথায় নূপুর? দেখতে না পেয়ে ভূ কুঁচকে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগে আলো ধাক্কা মেরে পানির মধ্যে ফেলে দিয়ে তাকে। তারপর খিলখিল করে হাসতে হাসতে বলল, এখন হিসাব বরাবর 50। এই কথা বলে আলো নিজের জুতা হাতে নিয়ে দৌড়ে চলে গেল আর আধার খান পানির ভিতর থেকে উঠে চেঁচিয়ে উঠল, তোমাকে আমি দেখে নেব শয়তান মেয়ে। রাতের শহরের দৃশ্য অদ্ভুত সুন্দর ও মোহনীয়। ব্যস্ত রাস্তার দুই পাশে ল্যাম্পপোস্টের আলো সব কিছু পরিষ্কার ও রঙিন। ফুটপাতে হরেক রকমের খাবারের দোকান বসেছে। ভাজা পোড়া দোকানে একটু বেশি ভিড়। সেই ভিড়ের মাঝ থেকে রাত বেরিয়ে এলো। হাতে প্লেট আর প্লেট ভর্তি মাশরুম স্যুপ, শেক কাবাব, ফিশ ফ্রাই ও আরও অনেক কিছু রয়েছে। ঈশিতা বাইকের সাথে হেলান দিয়ে ছেলেটার কর্মকাণ্ড দেখছিল। তার মনে হয় না এর আগে কখনো রাস্তার পাশে ভিড় ঠেলে ঠুলে কিছু নিয়েছে রাত। ছেলেটা হয়তো এর আশেপাশে আসেনি, কিন্তু এখন তার জন্য মাঝে মধ্যে মাঝপথে বাইক থামিয়ে আড্ডা দিয়ে এসব খায়। আজও সেটা ব্যতিক্রম হলো না। নিন ম্যাম, আপনার ফাস্টফুড। ঈশিতা মুচকি হেসে প্লেট নিয়ে বলল, থ্যাংক ইউ। রাত হেসে মেয়েটার পাশে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। ঈশিতা কাবাব খেতে খেতে জিজ্ঞেস করলো, তুমি খাবে না? বলল, হুম। ঈশিতা বলল, কেন? রাত বলল, এইগুলো খেতে ভালো লাগে না। ঈশিতা বলল, তাহলে কি খাবে? রাত ঘাড় কাত করে মেয়েটা ঠোঁটের দিকে তাকিয়ে বলল, আমি আজ পর্যন্ত কাউকে কিস করিনি। ঈশিতা বলল, কেন? রাত বলল, ইচ্ছে করিনি কখনো। ঈশিতা বলল, বিয়ের পর বউকে চুমু খেয়েও, এখন চপ খাও। বলেই ঈশিতা মাশরুমের চোপ রাতের মুখের সামনে ধরল। রাত চুপচাপ মাথা নিচু করে মুখে তুলে নিল। হাতের নরম স্পর্শে পেয়ে ঈশিতা কিছুক্ষণ থো মেরে থাকলো। তার শরীরের অদ্ভুত শিহরণ বয়ে গেল। সে আশেপাশে তাকে কয়েকবার চোখের পল্লব ঝাপটিয়ে নিল। অজানা অনুভূতিকে দমিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, বাড়ি যাব? রাতে কপাল কুঁচকে গেল, এত তাড়াতাড়ি? শরীর খারাপ লাগছে, ডক্টরের কাছে নিয়ে যাব? ঈশিতা হঠাৎই রেগে মেগে চিল্লিয়ে উঠল, না আমার কিছু হয়নি, কিন্তু তোমার সাথে থাকতে ভালো লাগছে না আমার। আমি বিরক্ত তোমার পেঁচাল পাড়াতে। এখন কেন জানি মনে হচ্ছে তোমার সাথে বন্ধুত্ব করাটাই সব থেকে বড় ভুল হয়েছে আমার, কারণ তুমি একটা বাজে ছেলে। আশেপাশে সবাই তাদের দিকে তাকায়। রাত মেয়েটা রাগান্বিত চেহারা দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপচাপ মিটমিটিয়ে একটা রিক্সা ডাকলো। তারপর ভাড়া দিয়ে মেয়েটাকে নিয়ে যেতে বলল। সে বাইক নিয়ে চলে গেল। আর ঈশিতা হতভঙ্গের মতো শুধু চেয়ে দেখলো, আচ্ছা লোকটা কি রাগ করলো? রাত বাজে 12টা। খানবাড়ির ড্রয়িং রুমে পিনপত নীরবতা ভাঙল একজোড়া পদখাতের শব্দে। নেশায় বুদ্ধ হয়ে এলোমেলো পায়ে ঢলতে ঢলতে প্রবেশ করলো আবরার খান রাত। ডান হাতে একখানা মদের বোতল ও বাম হাতে অফিসের ব্যাগ। শরীর থেকে কোট খুলে ছুঁড়ে মারলো এদিক ওদিক। আধ খাওয়া বোতলে চুমুক দিতে দিতে তার রক্তিম চোখে দৃষ্টি নিয়ে পড়ল সিঁড়ির উপর। ওখানে মেয়েটা পানির জগ হাতে থো মেরে দাঁড়িয়ে আছে। আলো জানতো রাত আগে নেশা করত, কিন্তু কখনো সে এমন মাতাল অবস্থায় দেখেনি। সবসময় পরিপাটি গুছিয়ে রাখা যুবক আজ দেখছে ছন্নছাড়া লাগছে। মেরুতে রাখা ইন করা শার্ট কুচকে ভিজে এলোমেলো হয়ে আছে। বুকের কাছে 3টে বোতাম খোলা। মাথায় বড় বড় চুলগুলো কপাল চারিদিকে লেপ্টে আছে। দেখে কোনো পাগলের থেকে কম লাগছে না। এই রক্তবর্ণ তীক্ষ্ণ চোখে চোখ পড়তে আলো ভয়ে শুকনো ঢোক গেল। ছেলেটা তার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি, আর না বাজে নজরে তাকিয়েছে। তবুও স্বামীর বলা কথাগুলো শুনে সে মনে মনে আরাতকে ভয় পায়। তাই তো ছেলেটাকে এই অবস্থায় দেখে পিছনে ঘুরে দৌড় দিতেই শুনতে পেল, আমি খুব খারাপ তাই না বোম্বাই মরিস? আলো থমকে গিয়ে ঘাড় ঘুরে গম্ভীর কণ্ঠে বলল, ভালো মানুষরা কখনো নেশা করে না। রাত হেলতে দুলতে কাচের গ্লাসটা বোতল টেবিলের উপরে রেখে সোফার সাথে হেলান দিয়ে মেঝেতে হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসলো। ছেড়ে দিয়েছিলাম, সব কিছু ছেড়ে দিয়েছিলাম। তাহলে আবার কেন এমন করছো? রাত দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের বুকের মাঝে হাত রেখে স্পষ্ট সুরে বলল, এখানে খুব ব্যথা হচ্ছিল তাই। বিষয়টা অন্যরকম লাগছে আলোর কাছে। সে এক বুক সাহস নিয়ে আস্তে ধীরে নেমে এসে রাতের সামনে দাঁড়িয়ে দাঁড়ালো। কেন ব্যথা করছে? আপনার ভাইয়াকে ডাকবো? রাত দুই দিকে মাথা নাড়িয়ে বলল, এই ব্যথার চিকিৎসা ভাইয়ার কাছে নেই। একটু থেমে রমণীর চোখে চোখ রেখে জানতে চাইল, আমি কি খুবই খারাপ? আমি আপনার বিষয় যতটুকু জেনেছি তাতে বোঝা যায় আপনি প্লে বয় ছিলেন, কিন্তু জোর করে তো কিছু করেননি। আর না কোনো মেয়েকে ধোঁকা দিয়েছেন। আপনি বিদেশে থাকাকালীন এসব করেছেন, আর এখানে এইগুলো খুবই নর্মাল ব্যাপার। তবে এখানে আপনার দোষ আছে। আপনি খোলা খাবারে মুখ না দিয়ে নিজের জীবনে ফোকাস করতেন। আপনার সাথে তো আপনার ভাইয়াও ছিল। কই, ওনার তো এমন ব্যাড রিপোর্ট নেই। আপনার শরীরে একই বংশের রক্ত বইছে, কিন্তু দুইজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আপনি অতীত ভুলে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করছেন, এমনকি ভালো পথে চলে এসেছেন। আর এটাই বা কয়জনে পুরুষ করে? আপনি জানেন আপনার এই পরিবর্তনে আপনার ভাই কতটা খুশি হয়েছে? উনি প্রায়শই বলে, আমার ছোটো ভাই ভালো হয়ে গেছে। তাহলে এখন বুঝুন আপনি খারাপ নাকি ভালো।
অতীত কম বেশি সবারই থাকে, সব কিছু ভুলে নিজেকে শুধরে নিয়ে ভালো পথে এসেছেন, এটাই অনেক ভাইয়া। মেয়েটার কথাগুলো শুনল রাত, বিপরীতে শুধু বলল, আমাদের শরীরে একই রক্ত হলেও শিক্ষা আলাদা। ছোটোবেলা থেকে অন্য টাকা পয়সা কীভাবে ওড়াতে হয় সেটাই শিখে এসেছি। আমি আমার ভাইয়াকে একটু একটু ঈর্ষা করতাম। আমাকে এমনভাবে শিক্ষা দেওয়া হয়েছে যেখানে নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝতাম না। বাট আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আই রিয়েলি চেঞ্জ মাই ব্যাড হ্যাবিট। আলো আড়ালে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। জীবনে ভালো মানুষ হতে গেলে সর্বপ্রথম সুশিক্ষা প্রয়োজন। জীবনে ভালো মানুষ হতে গেলে সর্বপ্রথম শিক্ষার প্রয়োজন, নয়তো এমন স্বার্থপরই তৈরি হবে ব্যক্তি। আপনি হাজার চেষ্টা করেও একজনের চোখে ভালো হতে পারলাম না, বোম্বাই মরিচ পারলাম না। বিড়বিড় করতে করতে রাত ঘুমে ঢলে পড়ল। আলো পানির জগ রেখে রাতের কাছে আসতে চাইলে টের পেল সিঁড়ি বেয়ে কেউ নামছে। মেয়েটা চকিতে ঘাড় ঘুরিয়ে তাকায়, স্বামীর গম্ভীর মুখে আসতে দেখে আলো সরে যায়। তুমি এখানে? পানি নিতে এসেছিলাম। আধার আর কিছু না বলে রাতকে পর্যবেক্ষণ করে নিয়ে কাছে এলো। ছোটো ভাইকে ধরে সাবধানে দোতলায় নিয়ে যেতে লাগলো। আলো সেদিকে এক পলক তাকিয়ে জোক নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। রাতকে রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দিল। পরনের শার্ট, পায়ের জুট, মোজা খুলে দিয়ে গায়ে চাদর টেনে দিল। এসি অন করে ডিম লাইট জ্বালিয়ে দেয়। আদার কপাল কুঁচকে ভাইয়ের লালচে চেহারার দিকে তাকিয়ে থেকে আনমনে আওড়ালো, কিছুতে একটা হয়েছে। চলবে গাইস, পরবর্তী পার্টও এই চ্যানেলে আপলোড দেবো, তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।